আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখতে যাচ্ছি গতির স্বতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম, যেটি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার এর ফিজিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে প্রথম অধ্যায়, আবার অনার্স ফোর্থ ইয়ারের বর্ণালীমিতির প্রথম অংশ এর কিছুটা রয়েছে। গতির স্বতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম বলতে আসলে আমরা বুঝি একটি অণু তার গতিকে যত উপায়ে বণ্টিত করতে পারে, অর্থাৎ একটি অণু যে গতিপ্রাপ্ত হয় তার শক্তি দ্বারা যে সে গতিপ্রাপ্ত হয়, সেই গতিপ্রাপ্ত কয় উপায়ে হতে পারে অথবা কয় উপায়ে সে তার গতিকে বা বেগকে বণ্টিত করতে পারে, সেটিকেই বলা হয় গতির স্বতন্ত্র মাত্রা। সাধারণত আমরা এই গতির স্বতন্ত্র মাত্রাকে তিন ভাগে ভাগ করি বা তিন ধরনের গতির স্বতন্ত্র মাত্রা পাওয়া যায়। একটি হচ্ছে ট্রান্সলেশনাল অথবা স্থানান্তর, আরেকটি হচ্ছে রোটেশনাল বা আবর্তন, এবং আরেকটি হচ্ছে ভাইব্রেশনাল বা কম্পন। এই তিন ধরনের স্বাতন্ত্র মাত্রার সমন্বয় হচ্ছে আমাদের মোট স্বাতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম পাওয়া যায়। তো ডিগ্রি অফ ফ্রিডম মূলত গ্যাসীয় অণুর জন্য আমরা এখানে করব, আর গ্যাসীয় অণুর জন্য আমরা জানি যে মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3n। মোট স্বাতন্ত্র মাত্রা 3n, যেহেতু তিনটি উপায় বণ্টিত হতে পারে তিনটি অক্ষ বরাবর, এবং এই n হচ্ছে একটি অণুতে থাকা পরমাণুর সংখ্যা। সুতরাং এই পরমাণুর সংখ্যা যা, সেই প্রত্যেকটি পরমাণুই কিন্তু এই তিনটি স্বাতন্ত্র মাত্রা প্রাপ্ত হচ্ছে। এই জন্য মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 3n। তো এই মোট স্বাতন্ত্র মাত্রাকে আমরা তিনটি ভাগে ভাগ করব। আগেই বলেছি যে একটি হচ্ছে স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা, একটি হচ্ছে আবর্তন স্বাতন্ত্র মাত্রা, এবং অন্যটি হচ্ছে কম্পন স্বাতন্ত্র মাত্রা। এর মধ্যে পরীক্ষায় আসে সাধারণত কম্পন স্বাতন্ত্র মাত্রা উপায় কয়টি সেটি বের করতে বলা হয়। তো এই জন্য আমরা প্রথমেই গ্যাসীয় অণুর জন্য মোট স্বাতন্ত্র মাত্রা এর পরমাণুর সংখ্যা এবং এর গঠনের উপরে নির্ভর করে, দুটি জিনিসের উপরে নির্ভর করে। গ্যাসীয় অণুর মোট স্বাতন্ত্র মাত্রা দুটি জিনিসের উপরে নির্ভর করে, যে একটি হচ্ছে পরমাণুর সংখ্যা, আরেকটি হচ্ছে তার গঠন। পরমাণু সংখ্যা আমরা অণুটিকে দেখলেই বুঝতে পারবো যে তাতে কয়টি পরমাণু রয়েছে, আর গঠন যৌগটি দেখলেই বুঝতে পারবো এটি কী ধরনের যৌগ, সেটি কি রৈখিক যৌগ নাকি অরৈখিক যৌগ। যদি রৈখিক যৌগ হয় তাহলে সেটি এক ধরনের হবে, আর যদি অরৈখিক হয় বা নন লিনিয়ার হয় তাহলে সেটি আরেক ধরনের ধর্ম প্রদর্শন করবে। তো মোট স্বাতন্ত্র মাত্রা যা, তা থেকে আমরা স্থানান্তর ও আবর্তন স্বাতন্ত্র মাত্রাকে যদি আমরা বাদ দিই তাহলেই কিন্তু আমরা কম্পন স্বাতন্ত্র মাত্রা পেয়ে যাব। অর্থাৎ কম্পন স্বাতন্ত্র মাত্রা পেতে হলে আমাদের মোট স্বাতন্ত্র মাত্রা জানতে হবে। মোট স্বাতন্ত্র মাত্রা জানার পরে সেটি থেকে আমরা স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বাতন্ত্র মাত্রার যে যোগফল সেটিকে বাদ দিব, তাহলেই আমরা পেয়ে যাব কম্পন স্বাতন্ত্র মাত্রা। তো n পরমাণু গঠিত অণুর মোট স্বাতন্ত্র মাত্রা 3n, এবং উদাহরণস্বরূপ আমরা একটি সমরৈখিক এবং একটি অসমরৈখিক ত্রিপারমাণবিক অণুর কম্পন স্বতন্ত্র মাত্রাকে এখন হিসাব করব। একটি হচ্ছে সমরৈখিক বা লিনিয়ার এবং আরেকটি হচ্ছে অসমরৈখিক, এবং উভয়ই আমরা দেখছি ত্রিপারমাণবিক অণুর কম্পন স্বাতন্ত্র মাত্রাকে আমরা হিসাব করব। তো সমরৈখিক অণুর জন্য আমরা জানি যে মোট স্বাতন্ত্র মাত্রা যে কোনো গ্যাসীয় অণুর জন্য হচ্ছে 3n, এবং এখানে n এর মান হচ্ছে 3, কারণ এখানে সমরৈখিক অণুটি হচ্ছে ত্রিপারমাণবিক, অর্থাৎ একটা অণুর মধ্যে তিনটি পরমাণু রয়েছে। তাহলে 3 × 3 অর্থাৎ n এর মান 3 ধরে আমরা এখানে করেছি, মোট স্বাতন্ত্র মাত্রা পেয়েছি 3 × 3 অর্থাৎ 9। আর এখানে স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা, যেহেতু গ্যাসীয় অবস্থায় এই অণুটি, এই গ্যাসীয় অবস্থায় থাকার কারণে এই স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা সবসময় 3 হবে, সবসময় 3 হবে, কারণ সে তিনটি অক্ষ বরাবর তার এই স্থানান্তর প্রদর্শন করতে পারবে বা স্থানান্তর গতি প্রদর্শন করতে পারবে। এই জন্য এই স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা সবসময় 3 হবে। আর আবর্তন স্বাতন্ত্র মাত্রা যেহেতু অণুটি সমরৈখিক, তাই এর আবর্তন স্বাতন্ত্র মাত্রা হবে 2, কারণ একটি অণু যখন সমরৈখিক হয় তখন নিজেই লিনিয়ার হয়, এবং সে লিনিয়ার হওয়ার কারণে বা সমরৈখিক হওয়ার কারণে সে একটি অক্ষ দখল করে থাকে।
একটি অক্ষ দখল করে থাকার কারণে সে বাকি দুটি অক্ষ বরাবর তার আবর্তন মাত্রাকে প্রকাশ করতে পারে বলে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা তখন 2 হয়। তো এখন আমরা 3 পেয়েছি স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা এবং আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা পেয়েছি 2। এখন এই দুইটা স্বাতন্ত্র্য মাত্রার যোগফলকে আমরা ওই যে মোট স্বাতন্ত্র মাত্রা সেটা থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর এখানে দেখা যাচ্ছে 3n - 5 এসেছে এবং 3 × 3 অর্থাৎ এর মান আমরা 3 বসিয়েছি। এক্ষেত্রে কম্পন স্বাতন্ত্র্য মাত্রা হিসাব করে পাওয়া গেছে 4। তাহলে আমরা জানতে পারলাম যে একটি ত্রিপারমাণবিক সমরৈখিক অণুর জন্য কম্পন স্বাতন্ত্র্য মাত্রার মান হচ্ছে 4। তারপরে আমরা দেখব অসমরৈখিক অণুর জন্য। অসমরৈখিক অণুর ক্ষেত্রেও 3n হচ্ছে মোট স্বাতন্ত্র্য মাত্রা, যেহেতু অণুটি ত্রিপারমাণবিক। তারপরে স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা 3 এবং আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা এখানে হবে 3। খেয়াল করে দেখো, আগেরটাতে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা ছিল 2 আর এখন আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3, কারণ অণুটি এখন আর সমরৈখিক নেই, এটি হয়ে গেছে অসমরৈখিক। অসমরৈখিক হওয়ার কারণে সে কোনো অক্ষ দখল করে থাকেনি, এজন্য 3টি অক্ষ বরাবরে সে তার আবর্তন গতিকে প্রকাশ করতে পেরেছে বলে তার আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা হয়েছে 3। ঠিক আছে, তার আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা যদি 3 হয়, এখন আমরা এখানে হিসাব করে দেখছি যে আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3 এবং স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা হচ্ছে 3। তো এখন কম্পন স্বাতন্ত্র্য মাত্রা যদি আমরা হিসাব করি, দেখব যে মোট স্বাতন্ত্র্য মাত্রা থেকে এই দুটি স্বাতন্ত্র্য মাত্রার যোগফলকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে হিসাব করে দেখা গিয়েছে কম্পন স্বাতন্ত্র্য মাত্রা এসেছে 3। অর্থাৎ সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে n পরমাণু ঘটিত অণুর জন্য কম্পন স্বাতন্ত্র্য মাত্রার যে নিয়ম সেটি সমরৈখিক অণুর জন্য হচ্ছে 3n - 5 এবং অসমরৈখিক অণুর জন্য হচ্ছে 3n - 6। এই দুটি নিয়ম আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অণুটি কি সমরৈখিক নাকি অসমরৈখিক। যদি সমরৈখিক হয় তার জন্য 3n - 5 হবে এবং অসমরৈখিক হলে পরে তার জন্য 3n - 6 হবে। তেমনি আমরা আরেকটি উদাহরণ নেই যে কার্বন ডাইঅক্সাইড। আমাদের জানা আছে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি সমরৈখিক এবং ত্রিপারমাণবিক অণু, তাই কার্বন ডাইঅক্সাইডের পরমাণু সংখ্যা 3 এবং n এর মানও হচ্ছে এখানে 3। তো আমরা কম্পন স্বাতন্ত্র্য মাত্রা যেহেতু এটি সমরৈখিক, তাই 3n - 5 এই ফর্মুলাতে n এর মান 3 বসাবো এবং 5 হচ্ছে 3 + 2। একটু আগেই আমরা দেখেছি যে সমরৈখিক অণুর জন্য এটি 3 হচ্ছে তার স্থানান্তর স্বাতন্ত্র্য মাত্রা এবং 2 হচ্ছে তার আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা। হিসাব করে দেখা গেছে যে এই কম্পন স্বাতন্ত্র্য মাত্রার মান এসেছে 4। অর্থাৎ এখানে সমরৈখিক কার্বন ডাইঅক্সাইডের যে 4টি কম্পন, এই যে 4টি কম্পন, এই 4টি কম্পনের মধ্যে 2টি হচ্ছে প্রসারণ বা সংকোচন কম্পন এবং অন্য 2টি হচ্ছে বক্র কম্পন। সেটি সম্পর্কে আমরা একটু পরেই দেখব। আর অসমরৈখিক অণুর ক্ষেত্রে পানি হচ্ছে একটি অসমরৈখিক অণু আমরা ধরেছি এবং পানি অসমরৈখিক অণু হওয়ার কারণে এবং ত্রিপারমাণবিক অণু হওয়ার কারণে 3n - 6 এই ফর্মুলাতে আমরা সব মান বসিয়ে দেখেছি কম্পন স্বাতন্ত্র্য মাত্রার মান এসেছে 3। সুতরাং অসমরৈখিক অণুর জন্য আমরা কম্পন স্বাতন্ত্র্য মাত্রার মান পেয়েছি 3। তো কম্পন স্বাতন্ত্র্য মাত্রা এই যে 3 পেয়েছি সেটি আমরা আবার দুটি ভাগে ভাগ করব। এখন এটি পর্যন্ত আমরা অবশ্যই বুঝতে পেরেছি একই নিয়মে ত্রিপারমাণবিক অণুর জন্য অথবা পরমাণু সংখ্যা 3-এর চেয়ে বেশিও হতে পারে। যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা n এর মান তত বসাবো, বসিয়ে হিসাব করে এই কম্পন স্বাতন্ত্র্য মাত্রার মান হিসাব করব। এখন এই কম্পন স্বাতন্ত্র্য মাত্রাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, যেটি আমি একটু আগেই বলেছি যে একটি হচ্ছে সংকোচন প্রসারণ এবং আরেকটি হচ্ছে বক্র কম্পন। অর্থাৎ একটি হচ্ছে সংকোচন প্রসারণ, সেই সংকোচন প্রসারণ আবার 2 ভাগে বিভক্ত। এই যে 2টি প্রসারণ এবং একটি প্রতিসম ও অপ্রতিসম, তার মানে এই যে কম্পন উপায় এটি আবার 2 ভাগে বিভক্ত, সেটি আমরা এখন দেখব। এই কম্পন উপায় 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে প্রসারণ কম্পন সংখ্যা এবং অন্যটি হচ্ছে বক্র কম্পন সংখ্যা। তো n সংখ্যক অণুর জন্য n - 1 হচ্ছে তার সংকোচন বা প্রসারণ কম্পন সংখ্যা। তাহলে n সংখ্যক পরমাণু হলে পরে তার n - 1 সংখ্যক বন্ধন আছে আমরা জানি। সুতরাং এরূপ একটি n - 1 উপায়ে তার বন্ধন প্রসারণ ও সংকোচন করতে পারে। এটাকে এভাবে মনে রাখলেই হবে যে সমরৈখিক হোক বা অসমরৈখিক হোক, যে কোনো ধরনের অণুর জন্য প্রসারণ কম্পন সংখ্যা হবে সবসময় n - 1, অর্থাৎ পরমাণুর সংখ্যা যা হবে তার চেয়ে একটা কম হবে তার অণুর প্রসারণ বা সংকোচন কম্পন সংখ্যা।
তো এটি n-1, তাহলে আমরা মোট উপায়ে পেয়েছিলাম 3n-5, অর্থাৎ সমরৈখিক অণুর জন্য মোট উপায় পেয়েছিলাম 3n-5। এই 3n-5 আবার দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সংকোচন প্রসারণ, দ্যাট মিন্স n-1, আর বাকিটি হচ্ছে বক্রকম্পন। এখন এই বক্রকম্পন বের করার জন্য আমরা মোট কম্পন উপায় থেকে এই প্রসারণ কম্পন উপায়কে আমরা বাদ দিব, তাহলেই আমরা বক্রকম্পন উপায় পেয়ে যাব। তাহলে এখানে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে দেখা গিয়েছে যে 2n-4 হয়েছে বক্রকম্পন সংখ্যা। সুতরাং অসমরৈখিক অণুর জন্য বক্রকম্পন সংখ্যা একইভাবে 3n-6 থেকে n-1 বাদ যাবে, তাহলে আমরা পাবো 2n-5। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড অণু যেটি সমরৈখিক, এটির ক্ষেত্রে যদি আমরা কম্পন উপায় কী ভাগে বিভক্ত সেটিকে বের করতে যাই, তাহলে n-1 হবে, অর্থাৎ 3-1 হবে 2, সেটি হচ্ছে প্রসারণ কম্পন সংখ্যা, এবং অন্যটি হবে 2n-4। সেক্ষেত্রে n এর মান বসালে আসছে 2। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড অণুর জন্য যে আমরা 4টি উপায় পেয়েছিলাম, 4টি কম্পন উপায় পেয়েছিলাম, সেই 4টি কম্পন উপায় আবার দুটি ভাগে বিভক্ত। প্রসারণ কম্পন সংখ্যা হচ্ছে 2 এবং বক্র কম্পন সংখ্যা হচ্ছে 2। এই হচ্ছে মোট 4টি। একইভাবে পানির ক্ষেত্রে আমরা দেখছি এটি একটি অসমরৈখিক ও ত্রিপারমাণবিক অণু। এক্ষেত্রে আমরা বন্ধন প্রসারণ কম্পন সংখ্যা n-1 ফর্মুলা দিয়ে বের করব, যেটির মান এসেছে 2, এবং বন্ধন বক্র কম্পন সংখ্যা 2n-5। 2n-5 কীভাবে এসেছে অবশ্যই বুঝতে পেরেছি আমরা, এই যে এখানে করা আছে। তাহলে অসমরৈখিক অণুর জন্য বক্র কম্পন উপায় হচ্ছে 2n-5। তাহলে n এর মান বসে আমরা দেখেছি 1, তার মানে এখানে 2 এবং 1 যোগ হয়ে মোট 3টি কম্পন উপায় দেখিয়েছি, অর্থাৎ পানি এর কম্পন উপায় আমরা তখন পেয়েছিলাম 3টি। এভাবেই তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একটি সমরৈখিক অসমরৈখিক নাম ধরে আসবে না, যে কোনো অণু আসবে, অণু এসে জানতে চাইবে যে এটি আসলে কী ধরনের কম্পন উপায় প্রদর্শন করে। অণুটি যদি রৈখিক হয় বা সমরৈখিক হয় তাহলে এক ধরনের অ্যান্সার হবে, এবং অসমরৈখিক হলে আরেক ধরনের অ্যান্সার হবে। তো কোনটা সমরৈখিক এবং কোনটা অসমরৈখিক সেটা বোঝার জন্য একটু খেয়াল রাখবে যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিটিলিন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিটিলিন অর্থাৎ C2H2 যেটাকে আমরা চিনি, সে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিটিলিন অর্থাৎ C2H2, এই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন এবং কার্বন ডাইঅক্সাইড। এই দুইটা অণুই মোটামুটি সমরৈখিক হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই দুইটাই সমরৈখিক, মনে রাখবে এই দুটি ছাড়া অন্য সকল অণুই হচ্ছে অসমরৈখিক। সুতরাং সমরৈখিক অণুর জন্য যেমন উপায় হবে সেরকম বের করতে হবে, আর যদি অণুটি অসমরৈখিক হয় তাহলে সেটির জন্য আলাদাভাবে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা কম্পন উপায় এবং সব কিছু মিলিয়ে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা মোট গতির স্বাতন্ত্র্য মাত্রা। এগুলো পরীক্ষায় আসে, এগুলো ভালো করে চর্চা করবে। আজকে এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।